সুপ্রভাত সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির মানস স্যার নতুন একটা অংশ আলোচনা করবার জন্য আমি চলে এসেছি তোমাদের কাছে। আচ্ছা, আমরা কয়েকদিন ধরে তোমার ভারতবর্ষের যে পঞ্চম অধ্যায়, সে পঞ্চম অধ্যায় সম্পর্কে আমাদের যে পাঠ্যসূচি রয়েছে, সেই পাঠ্যসূচি অনুসারে আমরা বেশ কয়েকদিন কিছু অধ্যায়টা আলোচনা করেছি। অধ্যায়টা শেষ হয়ে যাওয়ার পরে আমরা এখন অনুশীলনী যে প্রশ্নগুলো আছে আমরা সেইগুলো একটু প্র্যাকটিস করছি, আমাদের যাতে সুবিধা হয়। এবং এই চ্যাপ্টার থেকে কি কি ধরনের প্রশ্ন আসে, সব ধরনের শর্ট প্রশ্ন এবং মানচিত্র, এগুলো আমরা ধীরে ধীরে প্র্যাকটিস করছি। লাস্ট দুটো ক্লাসে মানচিত্র সম্পর্কে, অর্থাৎ মানচিত্র চিহ্নিতকরণ, কিভাবে ভারতবর্ষের মানচিত্র চিহ্নিতকরণ করতে হয় নির্দিষ্ট ইন্ডেক্স দিয়ে, ইন্ডেক্স করে সাজিয়ে, সেগুলো আমরা আলোচনা করেছি। এবং তোমাদের অনুশীলনীর যে প্রশ্ন এমসিকিউ, সেটাও আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছি। আমাদের দেখবে, তোমাদের যদি কারো কাছে প্রশ্ন থাকে মাধ্যমিকের কোশ্চেন প্যাটার্ন, আমাদের প্রথমে এমসিকিউ প্রশ্ন থাকে 14টা, ঠিক আছে? এমসিকিউ এর পরে আমাদের এবার থাকে সত্য মিথ্যা, যে ঠিক ভুল বা সত্য মিথ্যার যে প্রশ্ন, সেগুলো 1 মার্কসের, মানে প্রত্যেকটা প্রশ্নের মান থাকে 1। তো এই সত্য মিথ্যা কটা থাকে বলো তো তোমাদের প্রশ্নে? সত্য মিথ্যা থাকে 6টি, ঠিক আছে? শূন্যস্থান থাকে 6টি। এরপরে থাকে 2-1 কথায় প্রশ্নের উত্তর দাও, সেটাও 6টি থাকে। আর থাকে ডান স্তম্ভ বাম স্তম্ভ, তাই তো? আজকে আমরা শুরুতে, বা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে যে এই যে সত্য মিথ্যা বা ঠিক ভুল যে প্রশ্ন থাকে 6 নাম্বারে, অর্থাৎ 1 নাম্বার করে 6টি, আমাদেরকে টার্গেট রাখতে হবে 6-এ 6 পাওয়ার জন্য, ঠিক আছে? তোমাদেরকে আমি বারবার আলোচনার সময় বারবার বলেছি যে আমাদেরকে যা শর্ট প্রশ্ন আছে, ঠিক আছে, শর্ট প্রশ্নগুলো আমাদেরকে সঠিকভাবে, সম্পূর্ণরূপে, খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, যাতে এখান থেকে আমরা ফুল মার্কস পেতে পারি, তাই না? কারণ দেখবে যে 2 নাম্বার এবং 5 নাম্বার বা 4 নাম্বারের যে প্রশ্ন উত্তরগুলো থাকে, সেগুলো দেখবে তুমি যত ভালোই করে লেখো না কেন, যিনি খাতা দেখবেন সবসময় তার উপরে কিছুটা ডিপেন্ড করে। তার যদি সম্পূর্ণ মনের মতো উত্তর তুমি না দাও, দেখা গেল তুমি দিয়েও হাফ নাম্বার কম বা 1 নাম্বার কম, অনেক সময় এগুলো হয়। কিন্তু শর্ট প্রশ্নে নাম্বার কেটে নেওয়ার জায়গা নেই। তো আমাদেরকে শর্ট প্রশ্নে ফুল মার্কস আমাদেরকে টার্গেট করতে হবে, যাতে কোনো শর্ট প্রশ্ন আমাদের ভুল না হয়, ঠিক আছে? আচ্ছা, আলোচনা করতে করতে আমি দেখব কারা কতটা এই চ্যাপ্টারটা, পঞ্চম অধ্যায়, এই পঞ্চম অধ্যায়টা কারা কতটা নিজেরা একটু পড়াশুনো করেছো। যদি পড়াশুনো করে থাকো তাহলে এই প্রশ্নগুলোর উত্তর সঠিক দিতে পারবে। একদম সহজ প্রশ্ন, বিশেষ কোনো ঘুরিয়ে বা পেঁচিয়ে জটিল প্রশ্ন এখানে উল্লেখ করা হয়নি। সবটুকুই বইয়ের মধ্যে থেকে, বইয়ের অংশ থেকে দেওয়া হয়েছে। তোমরা যদি বইটা ভালো করে একটু খুঁটিয়ে পড়ো, তাহলে এই প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দরভাবে উত্তর দিতে পারবে, ঠিক আছে? আর প্রথম প্রশ্ন, তাহলে শুরুতে আমরা সত্য মিথ্যা, দেখো বলেছে বাক্যটি সত্য হলে ঠিক, অসত্য হলে ভুল লেখো, এবং প্রতিটি প্রশ্নের মান 1, ঠিক আছে? শুরুতেই দেখি কি বলা হচ্ছে। প্রথম প্রশ্ন বলছে, শ্রীলঙ্কা ভারতের সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র, ঠিক আছে? তো কি বলা হচ্ছে, শ্রীলঙ্কা কি আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র, সীমানা সংযুক্ত, অর্থাৎ আমাদের সীমানার কাছে। দেখবে পক প্রণালী দ্বারা আমাদের সীমানার কাছেই রয়েছে একটা প্রতিবেশী রাষ্ট্র, ঠিক আছে?
তাহলে এটাকে আমি কি বলবো, ঠিক না ভুল? এটাকে আমি ঠিক বলবো, উত্তরটা সঠিক। সঠিক। এখানে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে যে শ্রীলঙ্কা ভারতের সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র। ঠিক আছে। পরবর্তী যে প্রশ্ন আছে, লাদাখ মালভূমি লাভা মালভূমির উদাহরণ। বলো এই প্রশ্নের উত্তরটা কি হবে? লাদাখ মালভূমি কি লাভা মালভূমির উদাহরণ? লাভা মালভূমি কোন ধরনের মালভূমির উদাহরণ? লাভা মালভূমি হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ। তাহলে এই স্টেটমেন্টটা কি ভুল দাঁড়ালো। তাহলে এটা আমাদেরকে ভুল লিখতে হবে। তোমাদেরকে কিন্তু পরীক্ষায় এরকম পাশে সঠিকটা লিখতে হবে না। এটা আমি তোমাদেরকে যাতে তোমরা যাতে ভালোভাবে বুঝতে, যেটা যদি ভুল হয় তাহলে ঠিক উত্তর কোনটা বা কোনটা হবে সেইটা বোঝার জন্য আমি সঠিক উত্তরটা তোমাদের সামনে দিয়েছি। ঠিক আছে। এরপরে বলা হচ্ছে ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান ট্রাপ। ডেকান ট্রাপ কি ভারতের সর্বোচ্চ মালভূমি? সর্বোচ্চ মালভূমির নাম কি? লাদাখ। ভেরি গুড। লাদাখ হচ্ছে ভারতের সর্বোচ্চ মালভূমি। তাহলে এক্ষেত্রে এই যে স্টেটমেন্টটা এটা ভুল। এর পরবর্তীতে বলা হচ্ছে শিবালিক পর্বতের পাদদেশে, ভালো করে মাথায় রাখো, দেখবে তোমরা ম্যাপ পয়েন্টিং করেছিলে কোথায় শিবালিক পর্বত, একটু জাস্ট কল্পনা করো। শিবালিক পর্বতের পাদদেশে, অর্থাৎ শিবালিক পর্বতের একদম যেখানটা শেষ হয়ে যাচ্ছে, যেখানে এবার সমভূমি শুরু হচ্ছে, পাদদেশে নুড়ি, পলি ও বালি গঠিত যে মৃত্তিকা, সে মৃত্তিকাকে বলা হচ্ছে বেট। মৃত্তিকাকে কি বেট বলা হয়? সেই মৃত্তিকাকে বেট বলা হয় না, এটাকে বলা হয় ভাবর। কি বলা হয় এটাকে? এটাকে ভাবর নামে পরিচিত। বেট হচ্ছে এই যে গঙ্গার যে সমভূমি রয়েছে, গঙ্গা সমভূমি থেকে দূরবর্তী যে প্রাচীন মৃত্তিকা লক্ষ্য করা যায় তাকে আমরা বলি ভাঙ্গার বা বেট। ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে স্টেটমেন্টটা ভুল। ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। ভঙ্গিল, নবীন ভঙ্গিল পর্বত মানে ভাঁজ খেয়ে যে পর্বতের সৃষ্টি হয় এবং এই পর্বত প্রতিনিয়ত তার কার্যপ্রক্রিয়া চালিয়ে যায়। তাহলে নবীন ভঙ্গিল পর্বতমালা আরাবল্লী কি নবীন ভঙ্গিল পর্বতমালা আরাবল্লী কি এখনো কার্যক্রিয়া চলছে? চলছে না। তাহলে এটা হচ্ছে ভুল। তাহলে আরাবল্লী হচ্ছে একটা প্রাচীন পর্বতের উদাহরণ। ঠিক আছে, যেটাকে বিশ্বের প্রাচীনতম বলা হচ্ছে। তাহলে এক্ষেত্রে স্টেটমেন্টটা কি দাঁড়ালো? ভুল দাঁড়ালো। লোকটাক ভারতের বৃহত্তম উপহ্রদ। লোকটাক হ্রদ হচ্ছে মণিপুরে অবস্থিত। এই লোকটাক ভারতের বৃহত্তম উপহ্রদ বলা হচ্ছে। তাই কি লোকটাক কি ভারতের বৃহত্তম উপহ্রদ পড়ছে? পড়ছে না। তাই লোকটাক যদি বলতো লোকটাক উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ, তাহলে এটাকে আমরা সঠিক বলে, সঠিক উত্তর হতো সেটা। কিন্তু এক্ষেত্রে ভুল হবে, এটি স্টেটমেন্টটি ভুল। আর সঠিক উত্তরটি হবে চিল্কা। ঠিক আছে, চিল্কা হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম উপহ্রদ। মনে থাকবে সবার। আচ্ছা, এবার বলা হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ সমভূমিতে জলাশয় সেচ প্রথা সবচেয়ে বেশি প্রচলিত। অর্থাৎ এই যে গাঙ্গেয় বদ্বীপ সমভূমি, যেটা উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, এই যে গঙ্গা নদীর উপকূলবর্তী যে অঞ্চলগুলো রয়েছে, বলা হচ্ছে এই পার্শ্ববর্তী যে জমি রয়েছে, চাষযোগ্য জমি, সেই চাষযোগ্য জমির জলসেচ করা হয় কোন প্রথার সাহায্যে? জলাশয় সেচ প্রথার সাহায্যে। কি অর্থাৎ জলাশয় বলতে আমরা এখানটাতে খাল বলতে পারি, পুকুর বলতে পারি, বা বড় বড় যে হ্রদ, ঠিক বলা যায় না, যা হ্রদ বলছে, জলাশয় তো বলতে পারি, সেটা বলছে সেই হিসাবে সব থেকে বেশি প্রচলিত। কিন্তু স্টেটমেন্টটি ভুল। কারণ দেখবে এই তীরবর্তী অঞ্চলগুলোতে প্রবেশ্য শিলা এবং
অপ্রবেশ্য শিলার প্রচলিত অনেকটাই বেশি থাকে বলে এখানটাতে কূপ আর নলকূপ, এই কূপ আর নলকূপের সাহায্যেই এখানে সেচ প্রথা বেশি গড়ে উঠেছে। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এই পর্যন্ত এই 7টি প্রশ্ন আলোচনা করলাম। কারোর কি বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে? হয়নি, তাহলে আমরা পরবর্তী অংশে যাই। ওকে, এবার বলা হচ্ছে গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙ্গার বলা হয়, যেটা আমি একটু আগেই তোমাদেরকে বললাম, যে বলছে গঙ্গা সমভূমি, এই গঙ্গা সমভূমির প্রাচীন যে পলিগঠিত অঞ্চল রয়েছে সেই পলিগঠিত অঞ্চলকে বলা হচ্ছে ভাঙ্গার। তাহলে এই কথা যেটা বলা হচ্ছে সেটা একদম ঠিক বলা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, যদি এটা প্রাচীন পলিগঠিত না বলে নবীন পলিগঠিত অঞ্চল, তাহলে কি বলা হতো? তাকে খাদার বলা হতো। এখান থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন আসে, খাদার এবং ভাঙ্গারের পার্থক্য আলোচনা করো। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যা সৃষ্টি হয়। এল নিনো প্রশান্ত মহাসাগরে একটা জলবায়ুর একটা এই অংশ লক্ষ্য করা যায়। এল নিনো, যেটাকে দুষ্টু ছেলে বলা হয় সেই ভাষাতে। তো কিছু বছর, অন্তত 7 বছর 8 বছর 6 বছর পর এই এল নিনো আসে। আর এল নিনোর ঠিক বিপরীত অবস্থা কি বলতো? লা নিনা। ভেরি গুড। আমাদের ভারতবর্ষে মানে এই বছরটা কিন্তু লা নিনা, অর্থাৎ এই 2024 সাল, এই 2024 সাল লা নিনার জন্য কিন্তু দেখো ভারতবর্ষের অনেকগুলো রাজ্য কিন্তু আজকে বন্যার সম্মুখীন হয়েছে। কারণ ভারতীয় মৌসুম ভবন বর্ষার শুরুতেই সতর্ক করেছিল, বলে দিয়েছিল যে লা নিনা, এবছর লা নিনা, এই লা নিনার জন্য দেখবে গুজরাটে বন্যা হচ্ছে, অন্ধ্রপ্রদেশে বন্যা হয়েছে, ত্রিপুরাতে বন্যা হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গেও একটা কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বন্যা হয়েছে, কেরালে ধস নেমেছে, সেটাও বন্যার সম্মুখীন হয়েছে। তারপরে ফারাক্কা জলের পরিমাণ এতটাই বেড়ে গেছিল, বাধ্য হয়ে জল ছাড়ার জন্য বাংলাদেশেও বন্যা হয়েছে। তো দেখবে তাহলে এখানে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যা সৃষ্টি হয়, এটা ভুল তথ্য। যেটা হবে, উত্তরটা হবে লা নিনার বছরগুলিতে ভারতে বন্যা সৃষ্টি হয়, তাহলে এটা আমরা সঠিক হিসাবে ধরতাম। তাহলে এল নিনোতে হয় খরা আর লা নিনাতে হয় বন্যা। ঠিক আছে তো? অসম ভারতের বৃহত্তম চা উৎপাদক রাজ্য। একদম সঠিক। কারণ আসাম রাজ্যে ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি চা উৎপাদিত হয়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ঠিক। এবং দার্জিলিং এ যেটা হয়, স্বাদে এবং গন্ধে অতুলনীয় চা উৎপাদিত হয়। কিন্তু যদি সব থেকে বেশি পরিমাণ বা অনেকটা জায়গা জুড়ে যদি বলা হয়, তাহলে কিন্তু আসাম কিন্তু বা অসম কিন্তু বৃহত্তম চা উৎপাদক রাজ্য। ঠিক আছে। আচ্ছা, ভারতে অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসেবে চাষ করা হয়। কি হবে বলো এটা তোমরা? প্রথমে আগে আমাদেরকে ভেবে নিতে হবে যে রবি শস্য কাকে বলা হয়। রবি শস্য হচ্ছে শীতকালে, তোমার শীতকালে রবি শস্য বপন করা হয় এবং শীতের শেষে বা গ্রীষ্মের শুরুতে কাটা হয়। এটা গেল রবি শস্য। ঠিক আছে। আর রয়েছে কি? খরিফ শস্য। খরিফ শস্য কি? বর্ষার শুরুতে, বর্ষার মানে এই বর্ষার জলেই মূলত চাষ করা হয় আর কাটা হয় শীতের শুরুতে। ঠিক আছে। দেখবে আমাদের এইখানে মূলত বেশি পরিমাণ যা ধান চাষ করা হয়, দেখবে এই যে বর্ষাকাল পড়েছে, বর্ষাকালে তুমি যদি খেয়াল করো তোমার চারিপাশে পারিপার্শ্বিক বিভিন্ন যে আহ মাঠ ঘাট গুলো রয়েছে, দেখবে সব কিন্তু ধান, সবুজ, এখন সবুজ পাতায় পরিপূর্ণ।
কারণ এখন বর্ষাকালের জন্য বর্ষাকালের এতে ধান চাষ করা হচ্ছে। তো বর্ষাকালের এই ধান চাষ এটাকে বলা হয় খরিফ শস্য। আর জাইদ শস্য একটা রয়েছে যেটা আবার গ্রীষ্মকালে চাষ করা হয়। ঠিক আছে, গ্রীষ্মকালে শুধুমাত্র জলসেচের মাধ্যমেই চাষ করা হয়, চাষ করে বর্ষার আগে সেই ধান কেটে নেওয়া হয়, সেটার পরিমাণটা একটু কম। কিন্তু খরিফ শস্য যেহেতু জলসেচ আলাদাভাবে প্রয়োগ করতে হয় না, তাই খরিফ শস্যে ভারতবর্ষ সব থেকে বেশি ধান চাষ হয়। তাহলে যেটা রবি শস্য বলেছে তাহলে কথাটা ভুল, আমার সঠিক উত্তর হবে খরিফ শস্য। যদি বলতো তাহলে ঠিক হতো, তাহলে এই স্টেটমেন্টটা ভুল। বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায়। চিরহরিৎ মানে কি আগে বলো? চিরহরিৎ মানে সারা বছর গাছের পাতা সবুজ থাকে, তাই তো? তাহলে এই বিহার বা ছত্তিশগড় বা আমাদের যেহেতু প্রতিবেশী সংলগ্ন অঞ্চল বা আমাদের পশ্চিমবঙ্গেও এই অংশগুলো কি সারা বছর গাছের পাতা সবুজ থাকে? থাকে না। কখন গাছের পাতা ঝরে যায়? ঠিক শীতের ঠিক পরে পরেই, তাই না? অর্থাৎ বসন্তের, শীত আর বসন্তের ঠিক মাঝখানটায়, অর্থাৎ যখন দেখবে তোমরা দোল উৎসব পালন করি আমরা, তখন দেখবে এই গাছের পাতাটা ঝরে যায়, কারণ বসন্ত উৎসব দোল, তখন এই গাছের পাতা ঝরে যায়। তাহলে এই সময় কিন্তু আমাদের রাজ্য বা বিহার ছত্তিশগড়েও কিন্তু গাছের ঝরে যাওয়া গাছ দেখতে পাওয়া যায়, মানে পাতা। তাহলে শুষ্ক পর্ণমোচী হবে, তাহলে এখানে স্টেটমেন্টটা ভুল। দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত। বলো এটা ঠিক না ভুল? এটা ঠিক উত্তর। উত্তরাখণ্ডের দেরাদুনে ভারতবর্ষের যে কেন্দ্রীয় গবেষণাগার, অরণ্য গবেষণাগার, সেটা সেই স্থানে অবস্থান করছে, তাই তো? আচ্ছা, ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প হলো কাগজ শিল্প। তাহলে কাগজ শিল্প কি শিল্প বলো? বনজ ভিত্তিক শিল্প না কি শিল্প? আমরা এই যে কাগজের ব্যবহার তো সব জায়গাতেই রয়েছে, প্রত্যেকদিন নিউজ পেপার, আর নিউজ পেপার ছাড়া তোমরা যে প্রত্যেকদিন প্রতিনিয়ত পড়াশুনো করতে হচ্ছে, লিখতে হচ্ছে, যাই কিছু করছো না কেন কাগজ খাতায়, এগুলো সব কিন্তু কিসের থেকে আসে বলো তো? এগুলো আসে মূলত বাঁশ, সাবাই ঘাস, সরলবর্গীয় কিছু অরণ্য এই অরণ্যের বিভিন্ন সেখান থেকে গাছ থেকে, সেখান থেকেই আসে। তাহলে কাগজ শিল্প বনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, তাই এটাকে বলা হচ্ছে বনজ ভিত্তিক শিল্প। বোঝা গেল? ঠিক আছে। এরপরে বলা হচ্ছে ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনস্থল হলো দেবপ্রয়াগ। কথাটি ঠিক না ভুল? কথাটি ঠিক। কারণ এই যে ভাগীরথী নদী আর অলকানন্দা নদী, এটা মিলিত হয়েছে দেবপ্রয়াগ বলে একটি জায়গায়। ঠিক আছে, এই দেবপ্রয়াগে মিলিত হওয়ার পর, এই দুটো নদী মিলিত হওয়ার পরে এখান থেকে গঙ্গা নদীর নাম হয়েছে, তারপর থেকে গঙ্গা নদীর নাম হয়েছে। ঠিক আছে, তাহলে এই স্টেটমেন্টটা ঠিক। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ। তাহলে জনঘনত্ব মনে আছে? বলতো জনঘনত্ব কিভাবে নির্ণয় করতে হয়? কোনো অঞ্চল বা কোনো দেশের মোট যে জনসংখ্যা, তাকে সেই অঞ্চলের মোট আয়তন দিয়ে ভাগ করতে হবে, তাই তো? করলে আমরা প্রতি বর্গ কিমিতে সেই অঞ্চলের জনঘনত্ব নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের ভারতবর্ষের, অর্থাৎ 2000, এটা কিন্তু 2011 সালের আদমশুমারি অনুযায়ী, কারণ তোমাদেরকে আমি আলোচনা করবার সময় বলেছিলাম 2021 সালে তখন যেহেতু কোভিড ছিল, কোভিডের জন্য কিন্তু এখানে তখন ভারতবর্ষে সেন্সাস হয়নি, ঠিক আছে, আদমশুমারি হয়নি। তো আমাদের এই ডেটাটা 2011 সাল হিসাবে ধরতে হবে। তো ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য বলছে পশ্চিমবঙ্গ। কথাটি ঠিক না ভুল? কথাটি
ভুল। কোন রাজ্য সব থেকে জনঘনত্ব রয়েছে? বিহার রাজ্যে। কত বলতে পারবে কেউ? বলো তো। 1102 জন শুধু বললে কিন্তু হবে না, বলতে হবে 1102 জন প্রতি বর্গ কিমিতে, তাই তো? হ্যাঁ, তাহলে সেটাই তোমাদেরকে মনে রাখতে হবে, 1102 জন প্রতি বর্গ কিমিতে। আচ্ছা, পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব আখ্যা দেওয়া হয়, কথাটি ঠিক না ভুল? কথাটি একদম ঠিক। কারণ আমরা দেখবে এই আমাদের আধুনিক যুগে আমরা যা কিছু ব্যবহার করছি, প্লাস্টিকের থেকে ব্যবহার করে যা কিছু, যে কোনো গাড়ির যে ক্যাবিনেট, ল্যাপটপ ক্যাবিনেট, ডেস্কটপ ক্যাবিনেট, বাথরুমের পিভিসি দরজা, রাস্তার যে পিচ, আলকাতরা, এগুলো সবই কিন্তু পেট্রো রসায়ন শিল্পের দান। এছাড়া তো গাড়ি তো চলাচল করছেই, ডিজেল, পেট্রোল এগুলো তো রয়েছে, জ্বালানি তেল, কেরোসিন এগুলো রয়েছে। তাহলে সেই জন্য প্রত্যেকটা শিল্পের যাবতীয় দ্রব্য আমরাই পেট্রো রসায়ন শিল্প থেকে পাচ্ছি, এবং সেই জন্য একে আধুনিক শিল্পদানব আখ্যা দেওয়া হয়েছে। তাহলে কথাটি একদম ঠিক। কারণ তোমাদেরকে আলোচনা করবার সময় বলে দিয়েছিলাম যে পেট্রো রসায়ন শিল্পকে কেন আধুনিক শিল্পদানব বলা হয়, তোমরা তার প্রশ্ন উত্তর পড়েছিলে। তেলেঙ্গানা ভারতের নবীনতম অঙ্গরাজ্য, তাহলে কথাটি একদম ঠিক, তেলেঙ্গানা ভারতের নবীনতম অঙ্গরাজ্য। আচ্ছা বলো তো, কোন রাজ্য থেকে এই তেলেঙ্গানা রাজ্যটি সৃষ্টি হয়েছে? এটা সৃষ্টি হয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি জাস্ট তোমাদের দুটো কথা একটু জিজ্ঞাসা করব। বলো তো, তেলেঙ্গানা যে রাজ্য, তেলেঙ্গানা রাজ্যের বর্তমান রাজধানীর নাম কি? তেলেঙ্গানা রাজ্যের বর্তমান রাজধানীর নাম হচ্ছে হায়দ্রাবাদ। আর অন্ধ্রপ্রদেশের রাজ্য রাজধানী হচ্ছে অমরাবতী, ঠিক আছে? কিন্তু যখন গঠিত হয়েছিল তখন হায়দ্রাবাদই দুটি রাজ্যের রাজধানী ছিল, কিন্তু এখন অমরাবতী অন্ধ্রপ্রদেশের রাজধানী হয়ে গেছে, ঠিক আছে? 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতবর্ষের মোট জনসংখ্যার 40% মানুষ শহরে বসবাস করে, কথাটি ঠিক না ভুল? বলো ঠিক। আর কেউ কিছু বলছে ভুল? আমি বললাম বলেই ভুল হয়ে গেল? তাহলে সঠিকটা কত বলো? 40% মানুষ শহরে বসবাস করে নয়, তার থেকে কম করে, এটা সংখ্যাটা প্রায় 33 থেকে 34%-এর কাছাকাছি। তো 40% দিয়েছে, তার মানে স্টেটমেন্টটা ভুল। বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্ক মুক্ত বন্দর, এটা কি তাই? শুল্ক মুক্ত বন্দর কি বিশাখাপত্তনম? শুল্ক মুক্ত বন্দরের নাম কি? কান্দালা। কোন রাজ্যে রয়েছে? গুজরাটে রয়েছে। তাহলে এটা ভুল। দেখো সঠিক উত্তরটা আমি পাশে কি জন্য উল্লেখ করে দিয়েছি, মেনশন করে দিয়েছি। কান্দালা হচ্ছে ভারতের একমাত্র শুল্ক মুক্ত বন্দর। দেখো এই যে 20টা প্রশ্ন বললাম, হয়তো এমসিকিউতেও কিছু কিছু প্রশ্ন তোমরা রিপিট হয়েছে, কিন্তু যেটা যে মেন যেটা উদ্দেশ্য, যে যত ধরনের শর্ট প্রশ্ন আসুক না কেন, যেভাবেই আসুক না কেন, শূন্যস্থান আসতে পারে, এক দু কথায় আসতে পারে, সত্য অথবা মিথ্যা আসতে পারে, এমসিকিউ আসতে পারে, আমাকে প্রশ্নের উত্তরটা সঠিক দিতে হবে। এটাই হচ্ছে আমার মূল বক্তব্য তোমাদের কাছে, এবং তোমাদের কাছে এটাই আমার আশা যে তোমরা উত্তরগুলো সঠিক দেবে, ঠিক আছে? এরপরে আমি এখানটাতে কিছু শূন্যস্থান যে প্রশ্নগুলো রয়েছে, এখানেও প্রায় 20টার মতো শূন্যস্থান রয়েছে। তো এই শূন্যস্থানগুলো আমি তোমাদেরকে একটু বলে দেবো এবার। প্রথম যে শূন্যস্থান সেটা বলছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হচ্ছে কন্যাকুমারিকা। একদম, মানে আমি উত্তরটাই বলে দিলাম। এটা প্রশ্ন ছিল যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ ড্যাশ, শূন্যস্থান পূরণ ড্যাশ। তাহলে এখানে উত্তরটা কি হবে? কন্যাকুমারিকা, ঠিক আছে?
আবার যদি ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু বলতো তখন কিন্তু এটা ইন্দিরা পয়েন্ট হয়ে যেত, ঠিক আছে, কারণ তখন আন্দামান নিকোবরের ইন্দিরা পয়েন্ট হয়ে যেত সেটা। এটা ভালো করে প্রশ্নটা পড়তে হবে। মূল ভূখণ্ড অর্থাৎ আমরা যে ভারতবর্ষে বসবাস করছি যে দেশে, সেই তার মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম জিজ্ঞাসা করা হয়েছে। ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কি বলতো? শিলং। একদম ঠিক বলেছো। শিলং হচ্ছে মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ বা সর্বোচ্চ শৃঙ্গ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো ড্যাশ। কি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বলো? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাই মুদি। ঠিক আছে, আনাই মুদি হলো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম। দেখো এখানে যে প্রশ্নটা আমরা আগে পড়ে এসেছি সেটা আবার অন্যভাবে এসেছে। দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনস্থলে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। তাহলে একটা নদীর নাম তো বলেই দিয়েছে, ভাগীরথী। আরেকটা নদীর নাম কি ছিল বলো? আরেকটা নদীর নাম হচ্ছে অলকানন্দা। তাহলে ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থলে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। এরপরে বলছে অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র কি নামে পরিচিত? ড্যাশ নামে পরিচিত। বলা হচ্ছে ব্রহ্মপুত্র অরুণাচল প্রদেশে ড্যাশ নামে পরিচিত। তাহলে ব্রহ্মপুত্র তো একটা নদী, তাহলে এইটা অরুণাচল প্রদেশের নির্দিষ্ট নামে পরিচিতি লাভ করেছে, তাকে কি বলা হয় সেই নামটি জানতে চেয়েছে। সেটা হচ্ছে দিহং। ঠিক আছে, দিহং নামে পরিচিত। এরপরে ক্রান্তীয় পূবালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে। ভারতের জলবায়ুতে সব থেকে কোন বায়ুর ভূমিকা বেশি? মৌসুমী বায়ু। তাহলে সেই জন্য ভারতবর্ষকে মৌসুমী বায়ুর দেশ বলা হয়। তো এই ক্রান্তীয় পূবালি জেট বায়ু কি করে? মৌসুমী বায়ুকে ভারতে আসতে বাধ্য করে। এটা কিন্তু আবার দেখো না, বাধ্যটাকে বাধা দেয়, ঠিক আছে, তখন কিন্তু উত্তরটা দিতে পারবে না। তো মৌসুমী বায়ুকে ভারতে আসতে বাধ্য করে, সেটা হচ্ছে ক্রান্তীয় পূবালি জেট বায়ু। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড়কে বলে ড্যাশ। তাহলে যখনই গ্রীষ্মকাল এবং ধূলিঝড়ের কথা বলবে তখন আমাকে একদম মনে রাখতে হবে আঁধি। আঁধি যে ধূলিঝড় সেটা হচ্ছে গ্রীষ্মকালে আসে, সেটাকে আমরা বলছি আঁধি। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে? আঁধি। গম উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করে। সব থেকে বেশি গম কোথায় উৎপাদিত হয়? এবং সবুজ বিপ্লবের সবথেকে বেশি যেটা সফলতা লাভ কোন রাজ্যে হয়েছিল? পাঞ্জাব। পাঞ্জাব আর তার সাথে হরিয়ানা। তো মূলত পাঞ্জাবকে কেন্দ্র করেই সবুজ বিপ্লবের প্রসার লক্ষ্য করা গেছিল। তাহলে এক্ষেত্রেও গম উৎপাদনে ভারতের সব থেকে বেশি যেটা গম উৎপাদিত হয় কোন রাজ্য? পাঞ্জাব। ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ। বলো, ম্যানগ্রোভ অরণ্য অর্থাৎ যেখানে জোয়ার ভাটার জল থাকে, এই জোয়ার ভাটা পুষ্ট যে নদীগুলো, এর জল কেমন থাকে? লবণাক্ত। তাহলে মৃত্তিকা কেমন হবে? লবণাক্ত। ভেরি গুড। লবণাক্ত মৃত্তিকাই হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ। মনে থাকবে সবার। জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত। বলো, গুজরাটে জামনগর রয়েছে, জামনগরে কোন শিল্প লক্ষ্য করা যায়? কি শিল্প এখানটাতে আছে? জামনগর হচ্ছে পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত। ভারতবর্ষের বৃহত্তম যদি পেট্রো রসায়ন শিল্প বলা যায় তাহলে কিন্তু জামনগরকেই উল্লেখ করতে হবে, কারণ এই জামনগরে সব থেকে বড় পেট্রো তৈল শোধনাগার যেটা পেট্রো রসায়ন শিল্প, সেটা কিন্তু এখানেই গড়ে উঠেছে বৃহৎ এলাকা জুড়ে। ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক পথ NH কি? NH এর পরে ড্যাশ। তাহলে যে আমরা NH এর পুরো কথা কি বলো?
ন্যাশনাল হাইওয়ে অর্থাৎ জাতীয় সড়ক পথ। কত নম্বর জাতীয় সড়ক পথ ভারতের দীর্ঘতম? বলো। NH44। ভেরি গুড। আচ্ছা, কেউ একটু আমাকে বলো, NH44 কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত হয়েছে? কাশ্মীর থেকে কন্যাকুমারী। আচ্ছা, এই যে রাস্তাটি গেছে এর দৈর্ঘ্য কত বলতো? প্রায় 4000 কিলোমিটার কাছাকাছি, 3745 কিলোমিটার। ঠিক আছে। তো NH44 এবং এটা আরো একটা নাম রয়েছে, সেটা কি বলতো? এটা হচ্ছে উত্তর দক্ষিণ করিডর। অর্থাৎ ভারতবর্ষের একদম উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত যে রাস্তা দিয়ে অর্থাৎ সংযোগ স্থাপন করেছে সেটা এইভাবেই করেছে NH44 এর দ্বারা। ঠিক আছে। ভারতের সর্বাধিক জনবহুল শহর, ভারতের কোন শহর সর্বাধিক জনবহুল? সব থেকে বেশি লোক কোন শহরে বসবাস করে? সব থেকে বেশি লোক বসবাস করে কিন্তু মুম্বাইতে। ঠিক আছে। মুম্বাই হচ্ছে ভারতবর্ষে সর্বাধিক জনবহুল একটি শহর। এই পর্যন্ত সবার বোঝা গেল? কারোর কি কোথাও কোনো বুঝতে অসুবিধা রয়েছে? নেই। আচ্ছা, এরপরে প্রথম যে প্রশ্ন বলছে সেটা হচ্ছে ড্যাশকে ভারতের কমলা লেবুর শহর বলা হয়। তাহলে কোন শহর কমলা লেবুর শহর নামে পরিচিত? বলো। মহারাষ্ট্রের একটি শহর নাগপুর। নাগপুরকে ভারতের কমলা লেবুর শহর বলা হয়। ঠিক আছে। কেন বলা হয়? কারণ সেখানটাতে প্রচুর পরিমাণে কমলা লেবু চাষ করা হয়। ভারতবর্ষের মধ্যে সর্বাধিক কমলা লেবু সেইখানটাতেই ফলে, এবং আমরা এখানটাতে যা কমলা লেবু দেখি সব কিন্তু বেশিরভাগ, মানে যদি 70% বা 80% এর কাছাকাছি কমলা লেবু কিন্তু সেই নাগপুর অঞ্চল থেকেই আসে। রাজস্থান মরুভূমির চলমান বালিয়াড়িগুলিকে কি বলে? রাজস্থান মরুভূমি আছে, থর মরুভূমি রাজস্থানে। এইখানে চলমান বালিয়াড়ি রয়েছে, অর্থাৎ যে বালির যে অংশ রয়েছে, বালির অংশগুলো উপরের দিক থেকে চলতে দেখা যায়, সেটা মূলত বায়ুর জন্যই হয়। এই চলমান বালিয়াড়ির নির্দিষ্ট নাম রয়েছে, এটাকে কি বলা হয়? ধ্রিয়ান। ঠিক আছে, মনে থাকবে এটা, এটাকে ধ্রিয়ান বলা হয়। ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদকে বলা হয়। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? কত বলো? 74.04%। পরের প্রশ্ন, ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কটি? ড্যাশটি বলা হচ্ছে। কটি? বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা 28টি। ঠিক আছে। আগে ছিল 29টি, কিন্তু জম্মু কাশ্মীর যে রাজ্য ছিল সেটা রাজ্য থেকে কেন্দ্র শাসিত অঞ্চল রূপে এখন বিবেচিত হয়েছে। আবার সেটাকে প্রশাসনিক সুবিধার্থে করা হয়েছে, সেটাকে আবার পুনরায় রাজ্যের ফিরিয়ে দেওয়ার কথা চলছে, অর্থাৎ যে কেন্দ্রীয় সরকার তারা বলেছে। ঠিক আছে। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হচ্ছে K2 বা গডউইন অস্টিন। ঠিক আছে। আর এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। ঠিক আছে। আরব সাগরে পতিত একটি নদী হলো ড্যাশ। তাহলে বলা হচ্ছে আরব সাগর কোন দিকে বলো? পূর্ব দিকে না পশ্চিম দিকে? পশ্চিম দিকে। তাহলে পশ্চিম বাহিনী একটি নদীর নাম তোমাকে এখানে উল্লেখ করলেই হবে। নর্মদা হতে পারে, তাপ্তি হতে পারে, সবরমতী হতে পারে। ঠিক আছে। তাহলে এখানটাতে আমি উল্লেখ করেছি নর্মদা নদী আরব সাগরে পতিত একটি নদী। ভারতের একটি উষ্ণ ও শুষ্ক স্থানীয়
বায়ুকে কি বলা হয়? শুষ্ক এবং উষ্ণ কিন্তু স্থানীয় বায়ু, তখন এটাকে আমরা লু বলবো। ঠিক আছে, প্রশ্নটা ভালো করে পড়লেই একদম উত্তরটা সহজ হয়ে যাবে। কালো মাটি ড্যাশ শিলা থেকে সৃষ্টি হয়? কোন শিলা থেকে কালো মাটি সৃষ্টি হয়? ব্যাসল্ট শিলা থেকেই কালো মাটি সৃষ্টি হয়। ঠিক আছে, কাঁটাযুক্ত একটি মরু উদ্ভিদ হলো ড্যাশ, বলো কি? হ্যাঁ, যেটা মরু অঞ্চলে দেখতে পাওয়া যায়। ক্যাকটাস হতে পারে, ফণিমনসা হতে পারে, বাবলা হতে পারে। ঠিক আছে, কাঁটাযুক্ত মরু উদ্ভিদ। ড্যাশ কে উদীয়মান শিল্প বলা হয়? কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় একটু ভেবে বলো তো। পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়, একদম সঠিক বলেছো। শহরের ন্যূনতম জনসংখ্যা হলো ড্যাশ। একটি শহর হতে গেলে তার যে বৈশিষ্ট্য, যে এই শর্ত পূরণ করতে হবে তবেই সেটিকে আমরা শহর বলবো। কাকে? যখন সেই শহরের জনসংখ্যা 5,000 জন হবে, তাকে সে অঞ্চলকে শহর বলবো আমরা। ঠিক আছে, ভারতের প্রধান বন্দর ড্যাশটি? প্রধান বন্দর কটি ভারতের? 14টি হচ্ছে ভারতের প্রধান বন্দর। ঠিক আছে, এখানে কিন্তু যদি বলা হতো বিমানবন্দর তাহলে সেটি আলাদা হবে। ঠিক আছে, শুধুমাত্র যখন বন্দর বলে তখন নদী বন্দরের কথা এখানে বলা হচ্ছে। তো ভারতবর্ষের প্রধান বন্দরের সংখ্যা 14টি। তোমরা দেখবে যখন আমি আলোচনা করেছিলাম পূর্ব উপকূলে 7টি বন্দর ছিল, পশ্চিম উপকূলে 7টি বন্দর ছিল, টোটাল 14টি নদী বন্দর, প্রধান প্রধান যে বন্দর বলা হচ্ছে তখন সেটা 14টি। ঠিক আছে, এরপরে আমি বাম ও ডান স্তম্ভের যেটা তোমাদের ম্যাচ করতে হয় সেটা আমি একটু দেখিয়েছি। দেখো প্রশ্ন দিয়েছে, আর এখান থেকে খুঁজে নিয়ে আমাকে সঠিক উত্তরটা লিখতে হবে। তো বলতো নামচা বারোয়া, এই যে রাজস্থান, উড়িষ্যা, পূর্ব হিমালয়ের শৃঙ্গ, ব্রহ্মপুত্রের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? নামচা বারোয়া হচ্ছে পূর্ব হিমালয়ের শৃঙ্গ, একদম ঠিক। মাজুলি কি? মাজুলি একটি দ্বীপ। কোন নদীতে গড়ে উঠেছে? ব্রহ্মপুত্র। তাহলে ব্রহ্মপুত্র কি এখানে আছে? তাহলে সঠিক উত্তর হবে মাজুলি ব্রহ্মপুত্র। মরুস্থলী অর্থাৎ মরু অঞ্চল, তাই তো, কোথায় দেখতে পাওয়া যায়? রাজস্থানে। তাহলে রাজস্থান। পারাদ্বীপ, পারাদ্বীপ একটি বন্দর, কোন রাজ্যে দেখতে পাওয়া যায় পারাদ্বীপ বন্দরটি? উড়িষ্যা রাজ্যে দেখতে পাওয়া যায়, উড়িষ্যা হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখো 10টি এখানে আমি দিয়েছি, তোমরাই বলো শিবালিক কি? শিবালিক একটি পর্বত। দেখো পর্বত এখানে রয়েছে 4 নম্বরে, তাহলে আমরা শিবালিক লিখবো, তীর চিহ্ন দিয়ে পর্বত লিখবো। ঠিক আছে, নর্মদা, নর্মদা কি? নর্মদা একটি নদী, দেখো 5 নম্বরে নর্মদা নদী। রেগুর, রেগুর কি? রেগুর হচ্ছে মৃত্তিকা বা মাটি। ঠিক আছে, যোগ, যোগ একটি জলপ্রপাতের নাম, এটা উল্লেখযোগ্য জলপ্রপাত যোগ। চীন, চীন হচ্ছে ভারতবর্ষের প্রতিবেশী দেশ চীন। ঠিক আছে, তারপরে রয়েছে বলছে চা, চা কি ধরনের ফসল? চা হচ্ছে বাগিচা ফসল। মুম্বাই, মুম্বাইয়ের কি হবে সঠিক উত্তর তা খুঁজে নিয়ে? মহানগর। তারপরে বলা হচ্ছে সেইল অর্থাৎ ইস্পাত সংস্থা, সেল হচ্ছে ইস্পাত সংস্থা, তো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড যেটা সেল বলা হয়। কান্দালা, কান্দালা কি? করমুক্ত বন্দর গুজরাটে। রেটুন, রেটুন মানে আখের চারা। ঠিক আছে, বোঝা গেল এই অবধি? তাহলে কারোর কোনো ডাউট আছে? নেই। আচ্ছা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। দেখি যদি আরো কিছু প্রশ্ন থাকে, 1 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে
যদি আরো কিছু করিতে পারি তাহলে আমার নিজের দিক থেকে আমি স্যাটিসফাইড হব যে তোমাদেরকে অনেকগুলো প্রশ্ন উত্তর করাতে আমি পারছি। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।